অবাক করা একটা বড় ধরনের তথ্য দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। বাংলাদেশে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বেশি আলোচিত এবং দেশের বাইরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এর উপর একটি পরিসংখ্যান দেখা গেছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সময়ের পরিসরকে তৈরি করে একটা অ্যানালাইসিস করা হয়েছে যে এই পরিসরে বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যম সবচেয়ে বেশি কার ইন্টারভিউ নিয়েছে? শেখ হাসিনার। শেখ হাসিনাকে ঘিরে যত আলোচনা ইউটিউব সহ বাংলাদেশের টেলিভিশন, বেসরকারি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যত আলোচনা হয়েছে, এত আলোচনা দেশের প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধান উপদেষ্টা অথবা যারা ক্ষমতার বাইরে আছেন তাদের কাউকে নিয়ে হয়নি। আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে একটা প্রচন্ড ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তিনি স্বৈরাচার, তিনি একনায়ক, তিনি হত্যাকারী বিভিন্ন রকম ভাবে। এখন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সেই ন্যারেটিভটার একসেপ্ট হয়নি। তারা বলছে একটা আন্দোলনের মুখে, কেউ বলছে সশস্ত্র অবস্থার মুখে, কেউ বলছেন সরকারের তার পাশে থাকা লোকজনদের বিশ্বাসঘাতকতায় ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ আর এখন তাকে স্বৈরাচারী বলছে না, একনায়কও বলছে না, খুনিও বলছে না, অর্থাৎ ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে যে সকল টক শো হয় সেখানে জোর করে যেটা বলানোর চেষ্টা করা হতো স্বৈরাচার, খুনি ইত্যাদি ইত্যাদি নামে, এখন সেই ন্যারেটিভটা ওখানে নাই। বরং যারা সেই সময় শেখ হাসিনার তীব্র বিরোধিতা করতেন তারা এখন বলছেন যে আমাদের ভুল হয়েছে, আমরা মনে করি শেখ হাসিনার আমলটাই ভালো ছিল, শেখ হাসিনা যথার্থ ছিলেন। এর ভিতরে যারা তীব্র শেখ হাসিনা সমালোচক, সরকারপন্থী অথবা শেখ হাসিনা বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত, তারা কেউ কেউ তো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়ে বলছেন যে অতীতে যা বলেছি সেটা ভুল বলেছি। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যত আলোচনা হয়েছে, এই আলোচনার ৮০% আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ঘিরে, এবং সেই আলোচনার ভিতরে ৭০% ছিল শেখ হাসিনার পজিটিভ বিষয়গুলো নিয়ে। কনসাইজলি বলা যেতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, বিশ্বের এপি, রয়টার সহ অন্যান্য গণমাধ্যম, ভারতের বড় বড় গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের টক শো সবকিছু মিলে সবচেয়ে বেশি আলোচনায় প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ যে নামটি, সেই নামটি শেখ হাসিনা। একসময় বাংলাদেশে যারা বলতো শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, এখন তারা লক্ষ্য করছে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভিতরে, উপমহাদেশে, আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনাই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বিভিন্ন রকম ভাবে অভিনয় দিতে চান, কিন্তু সেটাও সঠিক নয়। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য সিরিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলি, এবং শেখ হাসিনা যেভাবে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড ঠিক সেইভাবে ইন্টারভিউ তারা গ্রহণ করছেন। অর্থাৎ শেখ হাসিনা ইন্টারন্যাশনালি, সাবকন্টিনেন্টে, বাংলাদেশে এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী তা প্রমাণিত হয়েছে বিভিন্ন অ্যাসেসমেন্টে, সার্ভেতে, যে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ হাসিনা। এবং দেশের অভ্যন্তরে যত আলোচনা হয়েছে ফেসবুকে, ইউটিউবে এবং বেসরকারি টেলিভিশন টক শোতে, সবখানি শেখ হাসিনার শাসনামলকে কম্পারেটিভ স্টাডি করে বলা হচ্ছে শেখ হাসিনার ত্রুটি বিচ্যুতি থাকলেও তার শাসনামলই বাংলাদেশে সবচেয়ে ভালো ছিল। আমরা সংক্ষিপ্ত সারে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত দেশে এবং দেশের বাইরে যিনি, তিনি শেখ হাসিনা। নিউজটা স্টাডি করতে পারছিলেন শেখ হাসিনা, উনি মানুষের মনকে জরিপ করতে পেরেছিলেন। সে কারণে বাংলাদেশের মানুষ এখন চায়, যারা তার বিরোধিতা করেছে, ধরেন অ্যাডভোকেট মহাসিন রশিদ, বাংলাদেশের একজন প্রখ্যাত লয়ার, উনি মাঝে দেখলাম একটা প্রোগ্রাম এসে উনি বলতেছেন শেখ হাসিনার কাছে ক্ষমা চাই, দেশবাসীর কাছে ক্ষমা চাই, শুধু ক্ষমা চাই না, এভাবে বলতেছে ক্ষমা চাই আমি শেখ হাসিনার বিরোধিতা করে অন্যায় করছি। বিএফইউজের সাংবাদিকের প্রেসিডেন্ট আজিজ সাহেব তিনি বলছেন আমি ইউনূসের পক্ষে কথা বলেছি, শেখ হাসিনার বিরোধিতা করেছি, লিখেছি। আমার মনে হচ্ছে আমি একটা রামছাগল, শেখ হাসিনাই যথার্থ ছিল। অর্থাৎ শেখ হাসিনা যে পারফেক্ট
স্টেটমেন্ট ছিল, এইটা তারা বুঝতে পেরেছে। ফলে যারা শেখ হাসিনার বিরোধিতা করছিলেন তারাও কিন্তু এখন চাচ্ছেন শেখ হাসিনা দেশে ফিরুক। আর শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী যারা ধরেন আওয়ামী লীগ করে না, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, বিভিন্ন দল করে না মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও কিন্তু সারাদিন শেখ হাসিনাকে গালিগালাজ করতো, আর এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে উনি একা সবকিছু করে। তারা এখন বলতেছে যে আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে যদি সিকিউর করতে হয়, সেভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সে কারণে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তন তার জন্য না, দেশের জন্য অনিবার্য হচ্ছে। এবং যারা তার বিরোধিতা করছিলেন তারাও বলছেন শেখ হাসিনা দেশে আসুক, তাকে ছাড়া এই বাংলাদেশকে ধরে রাখা যাবে না। ফলে আমি আওয়ামী লীগের শুধু না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সোশ্যাল অর্গানাইজেশন করেন, কালচারাল অর্গানাইজেশন করেন, সবাইকে অ্যাপ্রোচ করব, হাম্বেল রিকোয়েস্ট করব, আমার আর্নেস্ট অ্যাপিল হবে, আপনারা প্রস্তুত হন। আপনাদের মনের কথা শেখ হাসিনা জানেন, তিনি বুঝতে পেরেছেন, তিনি যাবেন, তাকে স্বাগত জানাতে। যদি আবার ৭১-এর মতো লড়াই করতে হয়, সে লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় লড়াইটা আসলে ওইভাবে লাগবে না। যেটা হলো, বাংলাদেশের সব মানুষ একটা জিনিস বুঝে গেছে, একেবারে ২ কোটির মতো হার্ডকোর পাকিস্তানি ছাড়া, যে রাষ্ট্রটা কোথায় ছিল, কোথায় নিয়ে এসে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন জননেত্রী শেখ হাসিনার শেষ বছরেও কিন্তু জিডিপি গ্রোথ ছিল 6.8%, এটা কিন্তু কোভিডের পরে। আর সেইটা ইউনুসের যে লাস্ট কোয়ার্টার, যেটা এটাতে আমরা দেখলাম যে মার্চ, এপ্রিল, মে, জুন, যে সময় তারেক রহমান প্রধানমন্ত্রী, মাত্র 2.2 জিডিপি গ্রোথ। এরা 6.8 প্রজেক্ট করেছে এই অর্থ বছরের জন্য। কিন্তু আমার ধারণা কোনোভাবেই, আমি যত অর্থনীতিবিদদের সাথে কথা বলি, কেউ কিন্তু 3 থেকে 3.5%-এর বেশি গ্রোথ দেখেন না। আমরা যদি সবকিছুই বাদ দেই, বাংলাদেশের অর্থনীতিটা হচ্ছে ধ্বংস হয়ে গেছে এবং দেশ একটা নীরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। তো এইখানেই তো বোঝা যায় যে আপনি যে কথাগুলো বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সামাজিক অর্থনৈতিক অবদান, সেগুলো মানুষ কিভাবে আসলে অস্বীকার করবে। দেখেন, আপনি বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য শেখ হাসিনার যে ভূমিকাটা ছিল, সেই বেকারত্ব দূর করার 2টা পার্ট ছিল। একটা হলো বিদেশে জনশক্তি রপ্তানি, দ্বিতীয়টা হচ্ছে দেশের অভ্যন্তরে শিল্পের বিকাশ। তা বাংলাদেশের ভিতরে শিল্পের বিকাশ না, 300 শিল্প বন্ধ হয়ে গেছে। বিদেশে জনশক্তি রপ্তানি না, জনশক্তি যা ছিল তা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ফলে বাংলাদেশের যে অর্থনীতির যে গ্রোথটা, এই জিডিপির হারটা বাড়বে কিভাবে? বাড়ার যে সোর্সগুলো, সব সোর্সগুলো কোলাপস হয়ে পড়ছে এই অবস্থায়। আর এইটা যদি চলতে থাকে, আর ওয়ার্ল্ডের কোন দেশ থেকে কিন্তু বড় ধরনের কোনো সাহায্য এখন পর্যন্ত দৃশ্যমান না, এই অবস্থায় চললে তো দেশের উপর একটা ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে। এই দুর্ভিক্ষ নেমে আসার মতো পরিস্থিতিটা কিন্তু রাষ্ট্রের ফেইলিওর, অর্থাৎ শেখ হাসিনাকে তাড়াবার পর যারা ক্ষমতা আসছিলেন এবং তার ধারাবাহিকভাবে এখন যারা আছেন, কন্টিনিউয়াসলি এরা সম্মিলিতভাবে কিন্তু সেই জায়গাটা সৃষ্টি করছে। ফলে এই জায়গা থেকে রিকভার করতে গেলে এইরকম দূরদর্শী, দৃষ্টি সম্পন্ন বা পৃথিবীর সঙ্গে অ্যাপ্রোচ করে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য, রাষ্ট্রকে স্টেবল করার জন্য, ম্যান পাওয়ারকে ডিপ্লয় করার জন্য, ম্যান পাওয়ারকে এক্সপোর্ট করার জন্য ভিশনারি একজন লিডারের দরকার, যেটা শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দেখাতে পারতেছেন না। দেখাতে পাচ্ছে না। আর একটা হলো, এদের সাথে তো ইতিহাসটাও নাই, সভ্যতাটাও নাই। 2024-এর পর আমরা যেভাবে দেখছি জঙ্গিরা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। আমি বারবার বলি, তারেক রহমান সাহেব যদি উনি সিনসিয়ার হন যে উনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনবে, তার প্রথম পদক্ষেপই হবে এই যে জঙ্গি ফুয়াদ, শাহরিয়ার, এই যে বাংলাদেশ চষে বেড়াচ্ছে, ঢাকা শহর চষে বেড়াচ্ছে এই জঙ্গিগুলো, এবং তাদের ছত্রছায়া আরো বিভিন্ন রকম, প্রথমে তো এদের আটক করতে হবে, না হলে বিদেশিরা তো আর এমনি এমনি বিনিয়োগ করবে না। আরো তো অনেক পরিবর্তনের দরকার আছে, কিন্তু এইটা তারা কিভাবে পরিবর্তন করবে? এটা তো তারা তো একসাথে সহযোগী 2024-এ জঙ্গি উত্থানে। প্র্যাকটিক্যালি হারুন ভাই, বাংলাদেশের রাজনীতির কিন্তু যদি অ্যাজ এ হোল দেখেন, 2টি ধারা। একটি আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের ধারা, আর একটা হল এন্ট্রি আওয়ামী লীগ। তো এন্ট্রি আওয়ামী লীগ যারা, এরা কিন্তু রিহ্যাবিলিটেশন হয়েছে বিভিন্ন ভাবে। ধরেন ৭১-এ হেরে যাওয়ার পরে কিন্তু তারা নিঃশেষ হয়ে যায়নি। তারা যখন বঙ্গবন্ধুকে খুন করার পর যারা ক্ষমতা আসলো, মোস্তাক, সায়েম, জিয়া, তাদের আপনি চোখ বন্ধ করে মনের দৃষ্টিতে তাকাই দেখেন যে কিভাবে গোলাম আজমকে দেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আসতে দেওয়া হলো, কিভাবে স্বীকৃত স্বাধীনতা বিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী করা হলো,
মশিউর রহমান জাদু মিয়াকে কিভাবে এস্টাবলিশ করা হলো, মাওলানা মান্নানকে কিভাবে এস্টাবলিশ করা হলো, এইভাবে ধারাবাহিকভাবে এরশাদের সময় দেখবেন একই ধারা, খালেদা জিয়ার সময় একই ধারা, অর্থাৎ আওয়ামী লীগ এন্ট্রি পলিটিক্সটার ভিতরে কিন্তু তারা মিক্সড হয়ে একটা চানাচুরের মতো হয়ে তারা দাঁড়াই গেছে। ওই মানুষগুলো কিন্তু বিচ্ছিন্ন না, ওরা হলো মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতির প্রতিপক্ষ। ফলে তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাদ দিতে পারবেন এটা ভাবাটা বোধহয় সঠিক হবে না। না, তারা পারবে কিভাবে? পারলে তো তারেক রহমানকে তারা ফেলে দিবে যদি সেটা কোনো ধরনের অ্যাটেম্প্ট করে। আরেকটা জিনিস আপনি যেটা বললেন, এটার সাথে যে জিনিসটা আমি একটু যোগ করতে চাই, এই ধারাটাকে ঠেকানোর জন্য আওয়ামী লীগও যথেষ্ট কাজ করেছে, সেটাও কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয় না। কারণ আওয়ামী লীগ যতটা অর্থনৈতিক উন্নয়নের দিকে গেল, সেইভাবে যদি এই যে একটা অন্ধকার শক্তি যারা বঙ্গবন্ধুকে খুন করলো, যারা ঠিক আবার এই আওয়ামী লীগের সময়ও একইভাবে যারা বেড়ে উঠলো, আবার 24-এর জঙ্গি উত্থান করলো, তাদের সম্পর্কে আমাদের, বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের সত্যিকারের রাজনৈতিক দল এবং শক্তি, যেটা আপনিও বলেছেন, যেটা আমিও বিশ্বাস করি, আমার মনে হয় যে আওয়ামী লীগের পলিসিতে আগের মতো সেই সহনশীলতা থাকবে। আমরা তো আর ওদের মতো রাস্তায় মানুষ পিটিয়ে মারবো না, কিন্তু এই ধারাটার রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, এটাকে কিন্তু যথেষ্ট কমিয়ে দেওয়ার পলিসি কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। কারণ 10 বছর 15 বছর শেখ হাসিনা বা তারপরে কোনো নেতা রাষ্ট্রটাকে একটু উন্নত করবেন, আবার ওরা এসে সব ধ্বংস করে দিবে, এটা তো একটা এন্ডলেস সাইকেল হতে পারে না। আপনি কি বলবেন? আমি আপনার সঙ্গে শতভাগ একমত। পৃথিবীর কোন দেশেই পরাজিত শক্তি, অর্থাৎ একটা বিপ্লবের পরাজিত শক্তি, আমরা তো একটা বড় ভয়াবহ বিপ্লবের মধ্য থেকে স্বাধীনতা পেয়েছি, সেই বিপ্লবের প্রতিপক্ষকে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করা এবং তাদের মেইন স্ট্রিমে নিয়ে আসা, রাষ্ট্র ক্ষমতায় বসানো। ধরেন আব্দুর রহমান বিশ্বাস এদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি স্বাধীনতার সপক্ষের মানুষ না, তার অন্য কোনো ত্রুটি না থাকলে এই জায়গার তো এরকম ভাবে অনেক জায়গায়। তবে শেখ হাসিনা কিন্তু 2008-এর নির্বাচনের পর ক্ষমতা এসে যারা স্বাধীনতা বিরোধী বড় ধরনের অপরাধ করেছিল তাদের কিন্তু বিচার শুরু করেছিলেন, অনেকের বিচারের রায় কার্যকর করেছিলেন, কিন্তু তাকে অনেক দিকগুলো সামাল দিতে হয়েছে। একটা অর্থনীতিকে পুনর্গঠন করতে হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয়েছে, লাইফ স্ট্যান্ডার্ড মানুষের জীবনমানকে উন্নত করার চেষ্টা করতে হয়েছে, বিদেশিদের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে, দেশের অভ্যন্তরে প্রশাসন, বিভিন্ন বাহিনীতে নানা রকম হ্যাজার্ড, সেগুলোকে মোকাবেলা করতে হয়েছে। আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভিতরে বিভাজন, সেটাকে একটা ঐক্যের জায়গায় আনার চেষ্টা করতে হয়েছে। তাকে একই সঙ্গে কিন্তু অনেক কিছুকে মোকাবেলা করতে হয়েছে। করতে গিয়ে তিনি যখন দেশটাকে একটা ডেভেলপমেন্ট সাইমালটেনিয়াসলি, পাশাপাশি বিচার ব্যবস্থা, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষকে কিভাবে রহিত করা যায় করতেছিলেন, তখনই কিন্তু এই 24-এর ঘটনাটা ঘটলো। প্রক্রিয়াটা কিন্তু ছিল। তবে এই ক্ষেত্রে আমি আপনার সঙ্গে একমত যে আরো স্ট্রিক্টলি পলিসি মেকিং, স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান দিয়ে এই জাতীয় বিষধর সাপ অথবা তাদের উত্তরসূরিদেরকে কোনোভাবে রেখে মুক্তিযুদ্ধের ধারাকে অব্যাহত রাখা ডিফিকাল্ট হবে। এটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের এই বিষয়টা ভাবতে হবে বলে আমি একজন কর্মী হিসাবে আমিও সেটা মনে করি। আপনাকেও ধন্যবাদ। আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের নেতারা, সে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, দেখলাম বঙ্গবন্ধু রাষ্ট্রটা তৈরি করে দিলেন, শেখ হাসিনা রাষ্ট্রটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করলেন, কিন্তু সেখানে বঙ্গবন্ধুকে খুন করে ফেলা হলো, আবার শেখ হাসিনাকে খুন করে ফেলতে চেয়েছিল। এই যে একটা মানুষ। এবং আরেকটা জিনিস আমি বারবার বলছি যে বাংলাদেশে দেখা গেছে যে যদি আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি, শেখ হাসিনা সবচেয়ে পরহেজগার মানুষ। উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু ওনাকে বলা হয় কাফের, ওনাকে বলা হয় মুশরিক, ওনাকে বলে হিন্দু, দিল্লি দাসী। আবার প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে বদরুদ্দিন ওমর, এই যে দ্রিকের শহীদ, এইসব নাস্তিককে রক্ষাকারী, সলিমুল্লাহ খানের মতো নাস্তিক, ফরহাদ মজারের মতো নাস্তিককে রক্ষা করি, জামাতের কিন্তু কোনো সমস্যা হয় না, জামাতকে কেউ কিন্তু কাফের বলে না, কিচ্ছু বলে না। তো এই জায়গায় যে রাজনৈতিক চাতুর্য, সেই জায়গায় আমার মনে হয় আওয়ামী লীগের অনেক বেশি স্টাডি করার প্রয়োজন আছে, কারণ এত চাতুর্যের সাথে এটা তো আসলে রাজনৈতিক চাতুর্য। এখানে আমরা যেভাবে ভাবি তারা তো সেভাবে ভাবে না। দেখুন, আওয়ামী লীগ একটা উদার রাজনৈতিক দল, লিবারেল। এই জন্য আওয়ামী লীগ দেখেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে
এই মুসলিম শব্দটা বাদ দিয়ে এটা সেকুলার স্ট্যাটাসে আওয়ামী লীগকে নিয়ে আসছেন। সেই সময় কিন্তু কট্টরপন্থী অনেক নেতারা বঙ্গবন্ধুকে ছেড়ে চলে গেছেন। আপনার স্টাডি করে দেখবেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি ঠিকই শান্তি সম্মেলনের নামে চলে গেলেন বাইরে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চলে গেলেন, শেরে বাংলা একে ফজলুল হক সক্রিয় রাজনীতি থেকে চলে গেলেন। একজন ইয়াং বঙ্গবন্ধুর কাছে কিন্তু সব দায়িত্ব। বঙ্গবন্ধুকে যে প্রতিকূলতা মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের স্ট্যাটাসটাকে সামনে নিয়ে আসতে হয়েছে, এটা কঠিন ছিল। ওইখানে এই যে যারা একটা কট্টর মানসিকতা, আপনি সিম্পলি দেখেন লিবারেশন ওয়ারের সময় একটা পক্ষ কিন্তু মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই, তারা কট্টর চাইনিজ পন্থী ছিল। তারা বলতো যেটা শ্রেণী শত্রু শ্রেণী সংগ্রাম, এই শ্রেণী সংগ্রামের নাম দিয়ে তারা সেদিন কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অর্থাৎ তারা কিন্তু মুক্তিযুদ্ধ কালীন সময়ও পক্ষে ছিল না। এই জাতীয় মানুষগুলোকে কিন্তু মোকাবেলা করতে হয়েছে পর্যায়ক্রমে। এই পর্যায়ক্রমে করার সময় কিন্তু অনেক সময় আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ধরেন জাসদ বিভাজিত হয়ে আলাদা একটা দল হয়ে গেল, যারা সমাজতান্ত্রিক চিন্তা চেতনায় তারা ন্যাপ মুজাফফর কমিউনিস্ট পার্টি আবার ভাবে বিভাজিত হয়ে গেল, জাসদের একাধিক উইং হয়ে গেল। সব মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিভাজন হয়েছে, কিন্তু মূল জায়গাটা কিন্তু বিভাজন যারা বিপক্ষে ওদের কিন্তু বিভাজন হয় নাই, মুক্তিযুদ্ধের পক্ষের বিভাজন হয়েছে। এই এতগুলো চতুর্মুখী প্রতিকূলতাকে কিন্তু শেখ হাসিনাকে মোকাবেলা করতে হয়েছে। হয়তো ভবিষ্যতে আল্লাহ রহমত করলে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান নিয়ে স্টাডি করে এই বিষয়গুলোকে আরো গভীরভাবে দেখতে হবে। সেটাই আমরা আসলে ভবিষ্যতের দিকে এখন তাকাতে হবে। অতীতে আমাদের যদি যা হয়েছে তো তা হয়েই গেছে। আর আপনি ওই জায়গাটা কি আরেকটু আমরা ফিরে আসতে পারি যে জননেত্রী শেখ হাসিনা যে দেশে ফিরবেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মপদ্ধতি কৌশল সম্পর্কে কিছু জানাবেন আমাদেরকে? দেখুন, কর্মপদ্ধতি কৌশল এই সব বিষয়গুলো উনি আমাদের সুপ্রিম লিডার, উনি জানেন। আমি শুধু এতটুকু বুঝি উনি দেশে যাবেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন। আর উনি দেশে যাওয়া মানে বাঙালি জাতির জন্য একটা আশীর্বাদ হবে। যেমন উনি 1981 সালে যে মে মাসে দেশে গেলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে টার্ন হলো। এবার উনি যখন যাবেন এটা হবে একটা টার্নিং পয়েন্ট। তো দেশের মুখিয়ে থাকা অপেক্ষায় থাকা সব মানুষগুলোকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য, শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য যার যেখানে যেভাবে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি এই আপনার এই ইউটিউবের টক শো বা অন্যভাবে বলা সম্ভব নয়। আমরা সকলকে সকল প্রকার প্রস্তুতি থাকতে হবে। মনে রাখতে হবে 71-এর পরাজিত শত্রুরা 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছে, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে। 2004 সালের 21 আগস্ট অ্যাটেম্প্ট নিয়েছিল ওই 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে। 2024-এর জুলাই আগস্টের তাদের যে স্টেপসটা ছিল, যেটা এখন স্বীকৃত, সেটা ছিল মেটিকুলাস ডিজাইনের একটা কনস্পিরেসি। ফলে এই পরাজিত শত্রুদের মোকাবেলা করতে হলে যে যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি সাংগঠনিকভাবে দলগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের সকলে মিলে নিতে হবে। আমরা সেভাবে কাজ চলছে এবং আমার বিশ্বাস সংগঠনের ভিতরে কাজ চলছে, সংগঠনের বাইরে যারা আছেন তারা কাজ করছেন, অন্যান্য সংগঠনে যারা আছেন, সাংস্কৃতিক সংগঠনে, স্বেচ্ছাসেবী সংগঠনে যারা আওয়ামী লীগ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও সবাই কাজ করছেন। আমাদের দরকার এখন ঐক্যবদ্ধ প্রয়াস, কোন রকম বিরোধ না, বিবাদ না, কেউ কারো সমালোচনা না। এই ক্রান্তিকালে যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি, একটা কথা বলে যদি রিকশাওয়ালাকে কনভিন্স করতে পারি সেটা একটা কাজ। একটা প্রতিপক্ষকে তার ত্রুটি ধরিয়ে দিয়ে যদি তার ত্রুটির কথা তুলে ধরতে পারি সেটা একটা কাজ। এভাবে যে যেখান থেকে যতটা পারি সেভাবে আমাদের কাজ করা দরকার, এখন খুবই জরুরি। আরেকটা জিনিস নিশ্চয় স্যার লক্ষ্য করেছেন যে তারেক রহমানের সরকার কিন্তু কোনো জায়গায় কোনো সাফল্য দেখাতে পারছেন না। একমাত্র একটা জায়গায়, যে আওয়ামী লীগ নিধনের যেই প্রক্রিয়াটা ইউনূস শুরু করে দিয়ে গেছিল সব জায়গায়, সেটা যথেষ্ট সাফল্যের সাথে হচ্ছে অব্যাহতভাবে, কিন্তু অর্থনীতিতে কোনো কিছু নাই, দেশের কোনো জায়গায় মানুষ কোনো আশা পাচ্ছে না।
আর বৈদেশিক নীতিতেও দেখা যাচ্ছে যে তারেক রহমানের সরকারের একটা ত্রিশঙ্কু অবস্থা, এবং আমাদের যেটা বৈদেশিক নীতি ছিল, আমাদের বলতে যেটা সবচেয়ে আমি বলবো যে প্রজ্ঞাবান বৈদেশিক নীতি ছিল বঙ্গবন্ধুর কথা, সেটা যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেইটা পরিত্যাগ করে এখন তারা যে ধরনের অবস্থা করছে, তাতে আরেকটা জিনিস সাথে আমি যোগ করতে চাই যে সবসময় বলা হতো যে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এটা আমি বহু জায়গায় বলেছি, দেখা গেছে যে প্রকৃত প্রস্তাবে বাংলাদেশ একবারই বিক্রি হয়েছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, এবং যেটা ইউনুস করে দিয়ে গেছে, বোঝা যায় যে এখানে অন্যান্য দলগুলা বিএনপি, জামাত, এনসিপি এদের কিন্তু এদের সাপোর্ট ছিল, না হলে এই কাজটা হতে পারে না। তো পুরো জিনিসটা মানুষ তো বুঝতে পারছে, মানুষকে আসলে মানুষ এখন এই পুরো একটা অগ্নুৎপাতের উপর মানুষ দাঁড়িয়ে আছে। এই জায়গাটায় আসলে জননেত্রী শেখ হাসিনা আসলেই কেবল এটা ঠিক হবে, না আসলে যে ঠিক হবে না, এটা মানুষ বুঝতে পারছে, কিন্তু অপপ্রচার কিন্তু চলে যাচ্ছে এবং তারা যথেষ্ট আতঙ্কিত, কিন্তু অপপ্রচারে ওদের গলা অত্যন্ত উঁচু। আপনি বোধহয় এই জিনিসগুলো লক্ষ্য করেছেন, আমি শিওর, কারণ আপনার বক্তব্য থেকে আমরা এগুলোই শুনি সবসময়। দেখেন, যারা বলতো গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলতো, সেই গোলামি না আজাদি যারা বলতো, তারা দেশটাকে গোলাম করে দিয়ে গেল। ওই সময় যারা শেখ হাসিনাকে সরালো, তারা দেশটাকে গোলাম করে দিয়ে গেল নির্বাচনের 1 সপ্তাহ পূর্বে সমস্ত আকাম কুকাম করে। এবং তাদের যে এক্সটেনশন গভর্নমেন্ট, আমি এক্সটেনশন বলছি এই কারণে যে একটা পরিকল্পিত প্ল্যাটফর্মের ভিতর থেকে এগুলো করানো হয়েছে, তারা সেটাকে অ্যাপ্রুভ করলো। আর তাদের স্বার্থটাকে যদি শেখ হাসিনা কোনোভাবে অ্যাপ্রুভ করতো, শেখ হাসিনা পার্লামেন্টে, দলে, মিটিং এ, বিভিন্ন জায়গায়, ক্যাবিনেটে বলতেন যে একটি বড় রাষ্ট্র এই চাই, এই চাই, এই চাই, আমি যদি তাদের এগুলো কনসেন্ট দিই বা এগ্রি করি, তাহলে আমি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি জাতির জনকের মেয়ে, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো ক্ষমতায় থাকবো না। সে কারণেই কিন্তু তাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতার থেকে সন্ত্রাসী উপায়ে সরিয়ে দেওয়া হলো বিশাল বিনিয়োগের মধ্য থেকে। তারপর তারা যারা আসলেন, তারা তো গোলাম হয়ে গেছেন, গোলামি চুক্তি করেছেন। এখন তারা না রাশিয়া, না আমেরিকা, না পাকিস্তান, কোথায় যাবে দিশাহারা অবস্থার ভিতর পড়েছে। আর এদের মেইন পারপাসটা হচ্ছে, যারা এদেরকে ক্ষমতায় বসাবার এই যে ডিজাইনটা করছে, তাদের ইন্টারেস্টটাকে সিকিউর করা, সেটা করতেছে। তবে বাংলাদেশের হারুন ভাই, বাংলাদেশের ৩৫০০ বছরের ইতিহাস সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই দেশটা কিন্তু দ্রোহের আগুনে বারবার ফুসে উঠছে। এইটা দেশটাকে কিন্তু কেউ হজম করতে পারে নাই। বর্গিরা পারে নাই, মোগল হালাকু চেঙ্গিস খানরা পারে নাই, পাকিস্তানিরা পারে নাই, ইংরেজরা পারে নাই। যারাই যা করুক না কেন, আবার একটা দ্রোহের আগুন, ওই যে আগ্নেয়গিরির সুপ্ত লাভা যখন উদ্গীরণ হয়, তখন ওর সামনে কিছু টেকে না। সেই সময়টা সামনে আসতেছে, আবার আমরা ফিরে দাঁড়াবো, আবার আমাদের ঋত গৌরবকে পুনরুদ্ধার করতে হবে। তো দুঃখজনক হলো যে একটা দেশকে এতবার এত ত্যাগ স্বীকার করতে হচ্ছে, পৃথিবীর অন্য কোনো দেশকে করতে হচ্ছে না। সেই 1947-এ, তারপর ধরেন তার পূর্বে মোগল সাম্রাজ্যের আমলে, আপনি দেখেন 71 সালে যে বিশাল ত্যাগ স্বীকার করতে হলো, আবার এখন ত্যাগ স্বীকার করার পর্যায়ে সেখানে আমরা। ফলে বারবার আঘাত আসতেছে, প্রতিঘাত করে। ওই যে একটা কথা আছে যে তাদের তথাকথিত বিপ্লবের এগেনস্টে প্রতি বিপ্লব বা প্রতি আঘাত করে আমাদের আবার আমাদের ঋত গৌরবকে ফিরে আনতে হবে। এবং আমার বিশ্বাস, শেখ হাসিনার জীবদ্দশায় ইনশাল্লাহ আমরা সেই ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারবো। আরেকটা জিনিস, আমরা যখন শেখ হাসিনার বক্তব্য শুনি, আমরা দেখি যে একদিক থেকে তিনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ় সংকল্পবদ্ধ, ওনার মধ্যে তেমন কোনো ক্ষোভ নাই, প্রতিশোধ পরায়ণতা নেই, কিছুই নেই। আমরা জানি যে সম্প্রতি আপনার সাথে জননেত্রী শেখ হাসিনার দেখা হয়েছে, আপনি ঠিক দেখেছেন কি, তার স্পিরিটটা কি দেখলেন, এগুলো অনেকে জানতে চায়, আমাদের কি একটু জানাবেন? দেখুন, আমার সৌভাগ্য, মাননীয় নেত্রীর সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি। তাকে আমার মনে হয়েছে তিনি শারীরিকভাবে পরিপূর্ণভাবে সুস্থ, তাকে মনে হয়েছে তিনি উদ্যমী, আমার মনে হয়েছে তার অভিজ্ঞতার ভান্ডারটা বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে আলাপ করে মনে হয়েছে তিনি রাষ্ট্রের যে করুণ অবস্থাটা, এটা নিয়ে তিনি উদ্বিগ্নই শুধু না, উৎকণ্ঠিত, এবং কিভাবে এখান থেকে ওভারকাম করা যাবে সেটা তিনি প্ল্যান চক আউট করতেছেন। এবং তিনি যে দেশে ফিরে যাবেন, মানুষের কষ্ট সেটা তিনি শেয়ার করে বলেছেন কোথায় ছিল বাংলাদেশ, সেখান থেকেই বাংলাদেশকে তিনি কোন অনন্য উচ্চতায় নিয়ে আসছেন।
সেই বাংলাদেশকে এখন কোথায় নিয়ে অবদমিত অবস্থার ভিতর রাখা হয়েছে, এই টোটাল বিষয়গুলো মনে হচ্ছিল যেন তিনি একটা লাইফ এনসাইক্লোপিডিয়া, সমস্ত কিছু তার মাথার ভিতর আছে। এবং তিনি বারবার বলছিলেন যে আমি যতদিন প্রোগ্রাম করি, দিনে 2টা 3টা 4টা প্রোগ্রাম করি, আমি সবাইকে বলতেছি তোমরা ঘুরে দাঁড়াও, আমাদের সবকিছু ফিরিয়ে আনতে হবে, তোমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। তবে একটা জিনিস তার ভিতর আমি দেখি, 2001 অক্টোবরের নির্বাচনের পরে বিএনপি যে সারা দেশে ভয়াবহ সন্ত্রাস, নৈরাজ্য, এই যে পূর্ণিমা, সীমা সাহার ধর্ষণ সহ যে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল, বিভৎস ঘটনা ঘটিয়েছিল, 2008 সালের বিজয়ের পরে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগকে বিজয় মিছিল করতে দেন নাই। কেউ কেউ জানতে চাইছিল কেন, বলে এই বিজয় মিছিলের নামে এত সিরিয়াস হয়ে যাবা তোমরা, যেটা প্রতিশোধ হয়ে যাবে। আমি চাই না প্রতিশোধ। দেখেন, তার বাবা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, বাবা, তার বাবা মায়ের হত্যাকাণ্ডের বিচার তিনি স্পেশাল ট্রাইব্যুনালে করেন নাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে করেন নাই। সেই বিচার শেষ হতে লেগেছে 36 বছর, 36 ইয়ার্স। উনি চাইলে তো 15 দিনই বিচার শেষ হয়ে যেত। কাজে উনি আইন হাতে তুলে নিতে চান না, তড়িঘড়ি করতে চান না, স্বাভাবিক প্রক্রিয়া সবকিছু করতে চান। এমনকি ওনাকে হত্যার চেষ্টা, যেখানে 22 জন লোক মারা গেল, জিল্লুর রহমান স্ত্রী সহ, সেই 21 আগস্টের গ্রেনেড হামলার মামলাটাও স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে বিচার করেছেন। আমার কাছে মনে হয়েছে উনি প্রতিহিংসা পরায়ণ না, উনি উনি সিস্টেমের ভিতরে সবকিছু করতে চান। উনি বলেন যে আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, বিচার আছে, আইন আছে, সেই প্রক্রিয়ার ভিতর থেকে আমাদের এটা করতে হবে। একটা জিনিস আমার খুব অবাক লাগে, আপনার থেকে একটু জানতে চাই, এই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত প্রাণশক্তি কোথায় পান? উনি যখন সরকারে ছিলেন তখনও উনি 20, 22, 18 ঘন্টা প্রতিদিন কাজ করতেন। এখনো তিনি যেভাবে আপনার বিরতিহীন মিটিং করছেন তার কর্মীদের সাথে, নেতাদের সাথে, এবং আপনি যে প্ল্যানগুলোর কথা বললেন, এটা তো একটা অভাবনীয় এবং অবিশ্বাস্য বিষয়, কিন্তু যেটা বাস্তব। কোথায় পান, মানে এই প্রাণ শক্তিটা কোথা থেকে আসে? দেখুন, এটা আমার কাছেও বিস্ময়কর মনে হয়। পার্লামেন্টে আমরা গিয়ে অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকলে মনে হতো তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছি, আর উনি পার্লামেন্টে প্রতিটি মেম্বারের বক্তব্য শুনতেছেন, রুলিং পার্টি, অপোজিশনের, আর এত বড় উঁচা ফাইল নিয়ে সব ফাইল দেখতেছেন, ফাইলে লাইন বাই লাইন চেক করে কোথায় একটা শব্দ চেঞ্জ হবে করে দিচ্ছেন। উনি তার যে অদম্য একটা শক্তি, তার যে ভিতরে যে একটা, আমার মনে হয় যে আল্লাহ প্রদত্ত একটা ঐশ্বরিক শক্তি আছে, যে এই বয়সে তার কোনো ক্লান্তি নাই। এই যে আমরা যারা গিয়েছিলাম, আমরা প্রায় 5.5 ঘন্টা ছিলাম, একটা মিনিটের জন্য তাকে ক্লান্ত মনে হয়নি। তার মনে হয়েছে যে তার সাহস, মানে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, উনি টায়ার্ড হয়ে যাচ্ছেন না। এটা মনে হয় আল্লাহ হয়তো বাঙালি জাতির জন্য সৌভাগ্য যে ওনাকে এরকম একটা অকল্পনীয়, মানে অচিন্তনীয় শক্তি এবং সেই রকম একটা জিনেটিক অবস্থা আছেন। ওনার বাবাও কিন্তু এরকম পরিশ্রমী করতেন। তো কোনো কোনো ক্ষেত্রে অনেকে তার বাবার কলিগরা বলছেন যে বঙ্গবন্ধুর চেয়ে শেখ হাসিনা আরো বেশি সিরিয়াসলি পরিশ্রম করা। কেউ কেউ তো বলছেন যে বঙ্গবন্ধু জাতীয়তাবাদী নেতা ছিলেন, ফলে নিরিখটা ছিল ওয়াইড স্কেলে, আর শেখ হাসিনা স্টেটসম্যান হয়ে তিনি একেবারে নখদর্পণে টু দি পয়েন্টে সবকিছু দেখেন। এমনকি আমি তো ক্যাবিনেটে ছিলাম, একনেকে ছিলাম, কোন এলাকায় ভালো বালু আছে ওটা উনি বলতে পারতেন না। পূর্ব ধলায় ভালো বালু আছে, পূর্ব ধলা কোথায় ওটা ওনার মাথার ভিতরে আছে, ওই এলাকার এমপির মাথায় নাই। মানে বাংলাদেশটা টোটালটা তার মাথার ভিতরে আছে। এইটা স্টাডি করতে হয়, মানুষকে স্টাডি করতে হয়, তৃণমূল থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, ধনিক শ্রেণী, শহর, নগর, বন্দর, সবাইকে স্টাডি করে ওনার ভিতরে একটা অদম্য স্পৃহা তৈরি হয়েছে মানুষের জন্য কাজ করার। সে কারণেই বোধহয় ওনার স্পিরিটটা, ওনার ইচ্ছা শক্তিটা আনপ্যারালাল, অবিশ্বাস্য। এটা আমার কাছে মনে হয়েছে। আরো একটা জিনিস দেখেছেন স্যার, উনি কিন্তু বর্তমান বিশ্বে যত রাজনৈতিক নেতা বেঁচে আছেন তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ রাষ্ট্র শাসনে এবং পররাষ্ট্রনীতি চালানোতে। কারণ উনি বিশ্বের অসংখ্য নেতাদের সাথে পররাষ্ট্রনীতি বিষয়ক বা বিভিন্ন ধরনের মিটিং, তাদের সাথে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট করেছেন। এটা তো আমাদের একটা পরম সৌভাগ্য। এমন অভিজ্ঞ নেতা তো আমি অন্তত খুঁজে পাই না সারা বিশ্বে। ওই জন্য আমি আপনাকে বললাম যে
তার ডিপ্লোমেসি ছিল বেস্ট ডিপ্লোমেসি, তার অ্যাডমিনিস্ট্রেশন ছিল বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। ঝানু ঝানু সচিবরা আতঙ্কিত হয়ে যেত যখন উনি ফাইল ধরতেন, ফাইলের ভিতরে ফাইন্ড আউট করতেন যে এটা ঠিক হয় না বা এটা এইভাবে করো। আমরা একটা সচিব কোয়ার্টার উদ্বোধনের জন্য গেছি, তো উনি সচিব কোয়ার্টার উদ্বোধনের পরে উনি ঘুরে দেখতেছিলেন, দেখে বলতে দেখো এই জায়গায় এটা ছিল না। আমি চিফ আর্কিটেক্টে বলছি এটা নাই কেন, ও বলছে এটা করা যায় না, বলছিল এটা করতে হবে, মানে ভেন্টিলেশন। অর্থাৎ তার ইনফ্রাস্ট্রাকচারাল যে টেকনোলজিক্যাল আইডিয়াটা সেটাও ছিল মাস মোর দ্যান এডুকেটেড আর্কিটেকচার। এরকম অনেক ক্ষেত্রে আপনি তো ডিপ্লোম্যাট হিসেবে বাইরের কথাটা বললেন, অ্যাডমিনিস্ট্রেশনে একই অবস্থা। আবার পলিটিক্সে কাকে সাপোর্ট করতে হবে, কাকে ডেভেলপ করতে হবে, কাকে মফস্বল থেকে তুলে আনতে হবে, কাকে নার্সিং করতে হবে, কে বাড়তেছে তাকে থামাতে হবে, সব জায়গায় তার দৃষ্টি ছিল। মানে বলা যেতে পারে একটা অনন্য অসাধারণ। এই জন্য কেউ কেউ বলে যে শেখ হাসিনার জায়গাটা মানুষের কাছে, তার যে দলটা বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি একসেপ্টেন্সের জায়গায় উনি পৌঁছে গেছিলেন তার কৃতকর্ম অভিজ্ঞতা দেখেছেন যে মানবিকতা, যখন তিনি শিল্পী, বিভিন্ন দুস্থ বা যারা একটু অভাবী তাদের টাকা পয়সা যখন দিতেন, কে কোন দলের কিন্তু এটা দেখতেন না। যেমন আহমেদ শরীফ নামে একজন বিখ্যাত অভিনেতা, উনি আমরা জানি যে উনি বিএনপি সাপোর্টার, উনি কিন্তু শেখ হাসিনার অর্থ সাহায্য পেয়েছেন সব ধরনের। এটা তো বাংলাদেশের আর কোনো নেতা দেখাননি আসলে এই ধরনের উদাহরণ। আরেকজন আছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা, নামটা বলছি না, তাকে যখন সিলেক্ট করা হলো রাষ্ট্রীয়টা মর্যাদা দেওয়ার জন্য, তখন সেখানে আপত্তি তোলা হলো যে উনি কর্মক্ষেত্রটাতে ওনার ভূমিকা ভালো আছে, এটা বাদ দাও। তারপর দেখেন এই যে চ্যানেল আই এর একজন কর্তা, নাম বলছি না, তিনি 2টা রাষ্ট্রীয় পুরস্কার পেলেন। তিনি কখনোই আওয়ামী ঘরানার মানুষ না, কিন্তু তার রেসপেক্টিভ ফিল্ডে তার কাজকে তিনি রেসপেক্ট করেছেন, সম্মান করেছেন। এই সব জায়গায় দেখা যায় যে, এবং আমরা এমপি হওয়ার পরে, শপথ নেওয়ার পরে প্রথমেই তিনি বলছিলেন যে মুহূর্তে শপথ নেলা সেই মুহূর্তে কিন্তু তুমি আওয়ামী লীগের এমপি না, সেই মুহূর্তে কিন্তু তুমি তোমার কনস্টিটিউয়েন্সির এমপি, সকলের এমপি। অতএব ভাবে সবার প্রতি আচরণ করবা, সবার প্রতি দায়িত্ব পালন করবা। উনি কিন্তু সেই জায়গাটা ধারণ করেন। আমি খুব কাছের থেকে দেখেছি, উদাহরণ দেওয়া ঠিক হবে না, অনেক ঘটনা প্রবাহ আছে যারা ওনার ডেড পলিটিক্যাল এনিমিক্যাল পিপল, তারা নানাভাবে ওনার দ্বারা উপকৃত হয়েছেন, যা অকল্পনীয় উপকার তারা পেয়েছেন। এই জায়গায় মনে হয়েছিল যিনি স্টেটসম্যান, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগের সভাপতি না, সেই জায়গাটা উনি ধারণ করতে পেরেছিলেন। আসলে বঙ্গবন্ধু কন্যা সম্পর্কে ভাবতে গেলে, যদি কেউ নিরপেক্ষভাবেও ভাবতে চায়, বিরোধীরাও ভাবতে চায়, এই অনন্য উচ্চতার মানুষ আসলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে আমরা কিন্তু আর দ্বিতীয় ব্যক্তি দেখি না। তো আজকে স্যার এই জায়গায় শেষ করতে চাই। আপনি এসেছেন, অনেক কথা একসাথে বললেন, আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা করতে চাই, এবং আপনার যে ইফেক্টিভলি বলার যে দক্ষতা, এটা আমরা আসলে কাজে লাগাইতে চাই। কারণ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে ফিল করি, আমার নিজেরও এই দুর্বলতা আছে, আমাদের হাজার হাজার ভালো কাজগুলো আমরা কিন্তু মানুষের সামনে সেই দক্ষতায় তুলে ধরতে পারি না, যেই দক্ষতায় 2024-এর জঙ্গি উত্থানকারী এবং সাইবার সন্ত্রাসীরা মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ, কুযুক্তিপূর্ণ প্রচারণা দিয়ে বাংলাদেশের একটা বড় অংশকে কিন্তু আপনার মগজ ধোলাই করেছে, বিষোদ্গার করেছে। সেই জায়গায় আমাদের পক্ষে তো সত্য আছে, আপনি শুধু ভালোভাবে বললেই যথেষ্ট, কারণ আপনি যা বলেন সবই সত্য, এখানে মিথ্যার কিছু নাই। ইতিহাসের আলোকে সত্য, সভ্যতার আলোকে সত্য, ফ্যাকচুয়ালিও সত্য। 2024-এ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষ নামানো হয়েছে পুরোপুরি মিথ্যা অপবাদ দিয়ে। কিছু কিছু সত্য আছে, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে। আমাদের পক্ষে তো সব সত্য। আমরা যদি সত্যি সত্যি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা যা কিছু সুযোগ সুবিধা আছে, এগুলা যদি আমরা কাজে লাগাই, আমরা কিন্তু মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারবো। ওরা যদি যোগ্যতা বলেও করে, আমাদের যে সংখ্যার বল আছে সেটা দিয়ে আমরা পৌঁছাবো, এবং সেইভাবে আমাদের প্রস্তুতিটা হওয়া উচিত। আমি সেভাবেই মনে করি। জনাব সমর রেজাউল করিম, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কিছু কনক্লুডিং রিমার্কস নিয়ে আমি শ্রোতাদের থেকে বিদায় নিচ্ছি, আপনি শেষ করুন।
ধন্যবাদ অ্যাম্বাসেডর হারুন আল রশিদ, আপনার এই চমৎকার আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। আপনার অগণিত দর্শক শ্রোতারা যারা এখন লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের জন্য শুভকামনা। আমি সবার কাছে আমার আর্নেস্ট অ্যাপিল হবে, স্বনির্বন্ধ অনুরোধ হবে, আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদের অনেক ভুল আছে, আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে। সবচেয়ে বড় প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে বিভাজন, সেই বিভাজন দূর করে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগে নানাভাবে অনেকে উপকৃত হয়েছেন, অনেকে বঞ্চিত হয়েছেন, সেই হিসাবের সময় এখন না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। বঙ্গবন্ধু কন্যা যদি ফিরে যেতে পারেন, তিনি যদি বাংলাদেশকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের দুঃখ দূর হবে। আর তার নেতৃত্বে যদি আমরা ফিরতে না পারি, তার নেতৃত্বে যদি ঋত গৌরবকে পুনরুদ্ধার করতে না পারি, তাহলে 30 লক্ষ শহীদের আত্মা শান্তি পাবে না, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম বিকিয়ে দেওয়ার যে ত্যাগ, সেই ত্যাগের মর্যাদা থাকবে না। আজকে কোনো বিরোধ নয়, আজকে কোনো কাদা ছড়াছড়ি নয়, হানাহানি নয়, দোষ আরোপ করাকরি নয়। আসেন ঐক্যবদ্ধভাবে ওই 71-এর মতো আমরা ঘুরে দাঁড়াই আমাদের প্রিয় মাতৃভূমিকে। আমরা হায়নাদার, 71-এর পরাজিত শত্রু এবং বেয়াদবের সংস্কৃতি যারা চালু করেছে, তাদের হাত থেকে বাংলাদেশটাকে উদ্ধার করি। প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করতে পারলে আমরা একটা ডিসিশন নিলাম হারুন সাহেব, যে হোয়াট এভার মে বি দি সিচুয়েশন কাম, আমি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যেই দেশটা দিয়েছে, এই জাতিটা যে দিয়েছে, তার এই অসহায় মেয়েরা আজকে তারা বিপন্ন অবস্থা এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ আমি সব প্রক্রিয়াটা জানি, যে তারা চাইছিল দেশে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি, তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হলো। 21 আগস্ট কত ঘটনা ঘটলো। আর তারা চাইলো তত্ত্বাবধায়ক সরকার, উল্টা ব্যবস্থা করা হলো। যখন ডিসিশন হলো যে তত্ত্বাবধায়ক ছাড়া বিকল্প নাই, তখন হঠাৎ করেই বললো যে প্রফেসর ইয়াসউদ্দিন তিনি প্রেসিডেন্ট, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তখন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এবং আমরা যারা জুনিয়ররা সবাই মিলে হাইকোর্টে রিট করলাম। সেই রিটে কিন্তু ব্যারিস্টার বদরুদ্দোজা চৌধুরী সহ সবাই আসলেন, যে না, উনি তো তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেন না, উনি রাষ্ট্রপতি। যদি হতে হয় কয়েকটা স্টেপস আছে। কি কি স্টেপস? প্রথম স্টেপস আছে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসকে অ্যাপ্রোচ করতে হবে। তিনি যদি রাজি না হন, তার পূর্বের রিটায়ার্ড চিফ জাস্টিসকে অ্যাপ্রোচ করতে হবে। তিনি যদি রাজি না হন, তার পূর্বে অ্যাপিলেট ডিভিশন থেকে রিটায়ার্ড করছেন যে জাজ, তাকে অ্যাপ্রোচ করতে হবে। তো দেখা গেল এই তিনজনের কাউকে অ্যাপ্রোচ না করে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি তিনি নিজেই বলতেছেন আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলাম। তখন কিন্তু হাইকোর্টে রিট করলাম। ওই রিটটাকে শুনানির পর্যায়ে গিয়ে তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন এজ এ মোহাম্মদ আলী, বিএনপির অ্যাটর্নি জেনারেল। তিনি চিফ জাস্টিস সৈয়দ জিয়ার মোদাসিরের কাছ থেকে একটা কাগজে লিখে আনলেন, এই মামলার শুনানি হবে না, শুনানি করতে দেবেন না। এই যে শুনানি করতে দেবেন না, তখন কিন্তু দেশ উত্তাল হয়ে উঠলো। তার ধারাবাহিকতায় কিন্তু যে 11 ইত্যাদি ইত্যাদি যে ঘটনা, সেটা হলো। কাজে আমি খুব ক্লোজলি এই বিষয়গুলো অবহিত। সেজন্য আমার মনে হলো যে গ্রেপ্তার, যিনি অপরাধের বিচার চাইলেন শেখ হাসিনা, তিনি গেলেন গ্রেপ্তার হয়ে। অপরাধী যারা, তারা থাকলো নির্বিঘ্ন। আর আমাকে প্রলোভন দেখানো হচ্ছে কি একটু বিচারপতি বানাবে না, কোথায় কি বানাবে, আমি এটাই যাব না। আমি সেই দুঃসাহসী অভিযানে একজন ক্ষুদ্র মানুষ হিসাবে পাশে ছিলাম। মাননীয় নেত্রী জেলখানা থেকে রিলিজ হওয়ার শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলাম। তার পক্ষে হাউস অফ কমন্সে, ইংল্যান্ডের পার্লামেন্টে একটা ডিবেট হয়েছিল। সেদিন তার পক্ষে আমার সৌভাগ্য হয়েছিল হাউস অফ কমন্সে তাকে রিপ্রেজেন্ট করতে আসা। সেই সময় বড় বড় আইনজীবীদের হারুন ভাই আমরা পাইনি। তারা হয়তো ভয়তে, না হয় প্রলোভনে, হুমকিতে তারা সরে গেছিল। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ সেদিন ইংল্যান্ড পর্যন্ত এসে নেত্রীকে ডিফেন্ড করেছিলাম। আমি বড় কেউ না, কিন্তু আমার মনটা বড় ছিল, পাশে ছিলাম, এখনো আছি। আপনি শুধু তখন এটা না, আপনার আরো একটা ভূমিকা, আমরা আসলে এই জায়গায় বেশি সময় আসলে দিতে পারবো না, তবু একটু টাচ করি। ওই সময়গুলোতে ঠিক 2009-এর পর থেকে আমরা কিন্তু আপনাকে আরেকটা বলিষ্ঠ ভূমিকায় দেখেছিলাম। আমি যেটা সবসময় বলি যে আমাদের দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধের পক্ষে, শক্তির পক্ষে অন্তত রেডিও টেলিভিশনে গিয়ে কথা বলার মতো লোকের অত্যন্ত অভাব। কিন্তু এই অভাবটা কিন্তু আপনি দারুণভাবে পূরণ করেছিলেন এবং সবাই প্রশংসা করে এই ব্যাপারে। এখন যারা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমি তো অনেক সমালোচনা করি, ওই জায়গায় এসে তারা মন্তব্য করে যে আপনি কি পরিমাণ একটা বলিষ্ঠ ভূমিকা তখন নিয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য।
ওই সময়টা সরি আমি ওই সময়ে সলিমুল্লাহ খান, জি, নুরুল কবির নিউ এজের এই দুজন যাইতেন বাইরের থেকে, অন-11 কালীন সময় আমি বলছি আর কি। আর আমি তখন আওয়ামী লীগের কোনো পোর্টফোলিও হোল্ড করি না, আমি যেতাম। আপনি আর্কাইভ চেক করলে দেখবেন যে আওয়ামী লীগের কথা বলার জন্য ইন্টারভিউ দিতে আওয়ামী লীগের অফিসিয়াল পোর্টফোলিও হোল্ডিং অনেকে বললেও নানা প্রতিকূলতা অথবা ভয়ে নানা কারণে তারা অনেকে এড়িয়ে যেতেন, কিন্তু আমি এড়িয়ে যাইনি। আমার মনে হয়েছে যে হোয়াট এভার মেবি দি সিচুয়েশন কাম, দাঁড়াতে হবে। তখন আমরা পেয়ে গেলাম, আমাদের খুব সৌভাগ্য যে সেই সময় ব্যারিস্টার শফিক আহমেদ এবং প্রয়াত ইউসুফ হোসেন হুমায়ুন, এই দুই সিনিয়র লয়ারকে পেয়ে গেলাম। তারা দুজন চলে গেছেন, সাহারা খাতুন আমাদের আরেকজন অবিসংবাদিত নেতা, উনি চলে গেছেন, কিন্তু বড় বড় ব্যারিস্টার, বড় বড় মাপের লয়াররা কিন্তু সেই সময় ছিল না। এমনকি ওই যে কোর্টের বারান্দায় যে আমরা প্রেসকে ব্রিফিং করা হতো, সেখানেও তারা দাঁড়াতে চাইতেন না। এই ক্রান্তিকালটা আমাদের জন্য খুব কঠিন ছিল, কঠোর ছিল। তবে মনে হয় যেন লক্ষ লক্ষ কোটি মানুষ যখন পাশে ছিল, তখন মনে হয়েছে দু চারজন নেতা, বড় নেতা, হেভিওয়েট নেতা বা হেভিওয়েট লয়ার লিডার না থাকলেও শেখ হাসিনার জন্য কোটি কোটি মানুষ আছে। সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভিত্তি সেই সময়। আপনি শুধু যেতেন সেটা না, হয়তো আরো কেউ যেত, কিন্তু আপনি যে ইফেক্টিভলি এই লোকগুলাকে, এই যে নামগুলো নিলেন, নুরুল কবির কিংবা সলিমুল্লাহ, যে ইফেক্টিভলি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দাঁড়িয়ে তাদের কাউন্টার করতে পারতেন, এটার জন্য আমরা কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। ঠিক সেটাই আমরা দেখলাম 2024-এর যে আমাদের উপর যে বিপদ আসলো, সেই বিপদ একটু কাটিয়ে যাওয়ার পরই কিন্তু আপনি সেই ধারাবাহিকতায় মনে হলো যে আপনি যেখানে যতটুকু সুযোগ পেয়েছেন, আপনি কিন্তু ওই যে আপনার ইউটিউব চ্যানেল করেছেন, আপনি প্রতিদিনই ফেসবুকে আসেন, একই বলিষ্ঠ কণ্ঠ কিন্তু আপনি সচল করেছেন খুব দ্রুত, এবং সেটা কিন্তু অনেক বেশি আপনি ডিভোটেডলি করছেন। তো এটাও কিন্তু আসলে সবাই লক্ষ্য করছে, এবং এই জিনিসটা এখন তো আমাদের কণ্ঠ শোনা যায় না তেমন, কারণ হলো যে বাংলাদেশের মিডিয়া পুরোটাই কিন্তু এই প্রথমে ইউনূস, তারপরে এখন তারেক রহমান, অর্থাৎ আমি মনে করি যে বাংলাদেশে আসলে এখন আর কোনো মিডিয়া নেই। শেখ হাসিনা সরকারের সাথে সাথে মিডিয়া যদি তখন খারাপ ছিল বলেন, সেই মিডিয়াটাও বিদায় নিয়েছে, তারপরে আর এখন কিছু নাই। সেই অবস্থায় কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আমি আজকে থার্ড টাইম বোধহয় আজকে আবার একটা ভিডিও দেখতেছিলাম, মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক, তিনি ডয়েচে ভ্যালির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলতেছেন যে আমি এবং আমার পত্রিকা শেখ হাসিনা সরকারের পতনের জন্য যা করা দরকার তাই করছিলাম। পৃথিবীর অনেক দেশে আপনি প্রফেশনাল ডিপ্লোম্যাট থাকছেন, গেছেন, এখনো আছেন, একটা পত্রিকা একটা দলের পক্ষ অবলম্বন করতে পারে, কিন্তু নেকেডলি একটা সরকারের পতনের জন্য এইভাবে ভূমিকা রাখতে, বরং সেই পত্রিকার এডিটর নিজে স্টেটমেন্ট দিয়ে বলতেছে আর একটা মিডিয়ায় যে আমি এবং আমার পত্রিকা শেখ হাসিনার পতনের জন্য ভূমিকা রেখেছি। এইরকম ভয়ঙ্কর কাজ যেখানে সারা বাংলাদেশে ছিল, ডেইলি স্টার, প্রথম আলো সহ অন্যান্যরা, তারা এখনো কিন্তু এই সাপ্লাই নিউজ তৈরি করতেছে, অ্যাবসলিউটলি সাপ্লাই নিউজ, মানে নিজস্ব কোনো নিউজ না, যেটা সাপ্লাই দেওয়া হচ্ছে সেটাই তারা নিউজ আকার করছে। সেই জন্য প্র্যাকটিক্যালি কোনো মিডিয়া নাই। মিডিয়া এখন যেভাবে করার দরকার সেভাবেই সবটা করছে, সেভাবেই চলছে। ফলে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এইটা কিন্তু মেইন স্ট্রিমের চেয়ে স্ট্রং। দেখবেন আপনার একটা প্রোগ্রামকে কয়েক লক্ষ লোক দেখে, কিন্তু আপনি যদি প্রথম আলোতে একটা নিউজ যায়, কথার কথা প্রথম আলোতে সবচেয়ে বেশি পড়ে মানুষ, তো প্রথম আলো একটা নিউজ হয়তো 50,000 লোকে পড়লো, 10,000 লোকে পড়লো, 15,000 লোকে পড়লো, কিন্তু আপনার নিউজটা লক্ষ লক্ষ মানুষ পড়ছে। সেকেন্ডটা হচ্ছে অনেকে আত্মগোপনে আছে বা একটু রিমোটে আছেন, তিনি পত্রিকা পড়তে পারেন না, কিন্তু তার কাছে কিন্তু একটা ডিজিটাল ডিভাইস আছে, সে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে দেখতে পারতেছে। অর্থাৎ আপনার মিডিয়াটা মাস মোর পাওয়ারফুল, মাস মোর এক্সটেন্ডেড দ্যান মেইন স্ট্রিম মিডিয়া। ধন্যবাদ। এই যে আমার বন্ধুদেরও বলবো যে আমাদের এই যে অত্যন্ত যোগ্য নেতা, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে গুরুত্ব সেটা বলছে। আশা করি এখান থেকে আমরা সবাই অনুপ্রাণিত হব। আরেকটা জিনিস আমার আর একটু টাচ করার ইচ্ছা আছে, যে আপনি কিন্তু শুধু সফল রাজনীতিতে আপনার সাফল্য আমি বলছি না, আপনার থেকেও হয়তো সফল আছেন, কিন্তু আপনি কিন্তু অত্যন্ত সফল একজন আইনজীবী। আপনি নিজেই প্রকাশ করেছেন আপনি কত ট্যাক্স দেন, এবং সেটাও যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট
অ্যামাউন্ট ছিল, সেখান থেকে আপনি আজকে নির্বাসিত। আপনি যে রাষ্ট্রের যে মুক্তিযুদ্ধের স্বপ্নে এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল, আপনি সেই স্বপ্নের একজন ধারক, কিন্তু আপনি আজকে সেই বাংলাদেশে থাকতে পারছেন না। এবং সম্প্রতি আমরা জানি যে আপনি অত্যন্ত বলিষ্ঠভাবে বলছেন যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, এই কাজে আপনি জড়িত এবং আপনি এই ব্যাপারে আমাদের সবাইকে সাহস যোগাচ্ছেন। এই ফোরামে কি আপনি সেই ব্যাপারে আপনাদের প্রস্তুতি বা আওয়ামী লীগের জন্য যারা মুখিয়ে আছেন, আওয়ামী লীগের যেসব কর্মী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসুক, তাদের জন্য আপনার কথা শুনতে আসলে আমরা আগ্রহী আজকে। দেখুন, আমার ব্যক্তিগত কনসেপশন যেটা, আমার ধারণা যেটা, আওয়ামী লীগে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু আমাদের মেইন স্ট্রিম লিডার। আর যদি অর্গানাইজিং স্ট্রাকচারে বলেন, তাহলে নেতা কিন্তু একজনই, শেখ হাসিনা। একজনই নেতা শেখ হাসিনা। আর আমরা যে যেখানে আছি সবরাই আমরা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী। নেতা কিন্তু শেখ হাসিনা, আর কেউ নেতা না। হয়তো তার অর্গানাইজিং স্ট্রাকচারে কাজ করার জন্য তিনি একটা স্ট্রাকচারাল বডি করছেন, কেউ সাধারণ সম্পাদক, কেউ প্রেসিডিয়াম মেম্বার, কেউ জয়েন্ট সেক্রেটারি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমি নিজে কিন্তু হারুন ভাই আওয়ামী লীগের অতি সাধারণ একজন সদস্য। একসময় আমি পার্টির লিগাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম, এখন আমি একেবারে সাধারণ একজন সদস্য। এই জন্য আমি মনে করি আমি একজন কর্মী। আর ভালোবাসার জায়গাটা হলো, শেখ হাসিনা কিন্তু কে কিভাবে নেবেন জানি না, কিন্তু আমার স্টাডি, আমি প্রায় 40 বছর আইন প্রফেশন এবং রাজনীতি বিশ্লেষণ করি, পর্যবেক্ষণ করি। শেখ হাসিনা নিজের যোগ্যতায় তার রাজনীতির পরিসর কিন্তু 58 বছর, 58 ইয়ার্স তিনি রাজনীতির সঙ্গে ইনভলভ। এর ভিতরে দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার, ছাত্র সংসদের নির্বাচিত ভিপি থেকে শুরু করে প্রতিকূলতা ফেস করা, 20 বার মৃত্যুর মুখোমুখি হওয়া, সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখা, 2024-এর 5 আগস্ট নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আল্লাহ মনে হয় তাকে তার কুদরতি শক্তি দিয়ে বাঁচিয়ে রাখছেন। এই শেখ হাসিনা সম্পর্কে আমার কনসেপ্ট হলো যে তিনি একটা অভিজ্ঞ রাজনীতিক, তিনি দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক, তিনি সর্বোচ্চ পরিশ্রম করা রাজনীতিক, তিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা একজন রাজনীতিক। তিনি একজন ভিশনারি লিডার, তার একটা মিশন আছে যে কোথাও টার্গেট নিয়ে যাব। তার চেয়ে বেস্ট পেট্রিয়টিক লোক আপনি চ্যালেঞ্জ করেন, আমি প্রমাণ করতে চাই, তার চেয়ে বেস্ট পেট্রিয়টিক পাবেন না। আপনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট, বেস্ট ডিপ্লোমেসিতে শেখ হাসিনার ধারে কাছাকাছি তার চেয়ে বেস্ট ডিপ্লোমেসিতে পাবেন না। যে লোকটা এইভাবে একটা পড়ে যাওয়া বাংলাদেশ, প্রাকৃতিক দুর্যোগের সিম্বল, দুর্নীতির স্টিগমা লাগানো সেই দেশটাকে যে আজকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষায় যে ফান্ডামেন্টাল নিডসটা, সেটা ফুলফিল করে প্রতিটি মানুষের নিডসকে পূরণ করছে। ধরেন আপনার এই টক শোতে দীর্ঘ সময়